স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনে নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। যথাযথ মর্যাদার মধ্যে দিয়ে লেবাননে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের 93তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। এই উপলক্ষে বৈরুতের বাংলাদেশ দূতাবাসে পালিত হয় বিভিন্ন কর্মসূচি। বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ করেন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মোহাম্মদ বাকি বিল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন। এ সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জীবনের উল্লেখযোগ্য ঘটনা প্রবাহ নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে সৌদি আরবে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের 93তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। রিয়াদে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে পালিত হয় বিভিন্ন কর্মসূচি। দূতাবাসে বঙ্গমাতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি। এ সময় দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরপর প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। দিবসটি উপলক্ষে প্রদত্ত রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। আলোচনায় রাষ্ট্রদূত বলেন, বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের অবদান অপরিসীম। বাংলাদেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সাহস ও প্রেরণা জুগিয়েছেন। ছাত্রদলের সাবেক সদস্যদের উদ্যোগে মাল্টায় প্রতিবাদ সভা হয়েছে। এতে সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব মোহাম্মদ ইয়াসিন, সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক হাফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাল্টা বিএনপির নেতা মোহাম্মদ কাঞ্চন। বিশেষ অতিথি ছিলেন মাল্টা বিএনপির নেতা আশিক উদ্দিন, মোহাম্মদ মাওলা, মোহাম্মদ সালাম প্রধান। এতে প্রধান বক্তা ছিলেন আব্দুর রহিম। বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী জুবাইদা রহমানের বিরুদ্ধে দেয়া রায়ের প্রতিবাদ জানান। দেশে ফিরলেন ইয়েমেনে আল কায়েদার হাতে অপহৃত জাতিসংঘের কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সুফিউল আনাম। বিকেলে হজরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। 2022 সালের 11 ফেব্রুয়ারি কর্মস্থল থেকে ফেরার পথে ইয়েমেনের মুদিয়াহ প্রদেশ থেকে অপহৃত হন তিনি। দীর্ঘ 1.5 বছর পর এনএসআই এর প্রচেষ্টায় সুফিউল আলম উদ্ধার হন। উদ্ধার হওয়ার পরে মঙ্গলবার ভিডিও বার্তায় জানিয়েছিলেন নিজের অভিব্যক্তি। কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি। জাতিসংঘে কর্মরত অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সুফিউল আনাম 2022 সালের 11 ফেব্রুয়ারি ইয়েমেনের মুদিয়াহ প্রদেশ থেকে অপহরণের শিকার হন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় মঙ্গলবার এনএসআই তাকে উদ্ধার করেন। উদ্ধারের একদিন পরেই সুফিউল আনামকে দেশে ফিরিয়ে আনে সরকার। বুধবার বিকালে ঢাকায় পৌঁছে হয়ে পড়েন আবেগাপ্লুত। বিপদসংকুল পরিস্থিতি থেকে তাকে সহ 4 সহযোগীকে উদ্ধার করায় এনএসআই এর প্রতি কৃতজ্ঞতা জানান বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক এই কর্মকর্তা। অত্যন্ত বিপদসংকুল অবস্থায় আমি সময় পার করেছি। প্রতিটি ক্ষণ ছিল আমার সন্ত্রাসীদের ভয়, মৃত্যুর ভয়, দুর্ঘটনার ভয়, কিন্তু আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমি ফিরে এসেছি। দেশে ফিরে সুফিউল আনাম জানান, অপহরণের পর মানসিক কষ্টে থাকলেও দেশের জন্য ফের চ্যালেঞ্জিং কাজ করতে প্রস্তুত তিনি। আমি একজন প্রাক্তন সামরিক বাহিনীর কর্মকর্তা। আমার কাজই এই ধরনের চ্যালেঞ্জিং কাজে যাওয়া, আর আমি যদি দেশের প্রয়োজনে আমি পিছপা হব না। এ সময় এনএসআই পরিচালক মোহাম্মদ ইমরুল মামুন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক ইচ্ছার কারণেই এমন একটা দুরূহ অভিযান সফল হয়েছে। জাতীয় নিরাপত্তার যে কোনো মোকাবেলায় আমরা দৃঢ়প্রতিজ্ঞ এবং আমাদের বাংলাদেশি নাগরিক বিদেশে দেশে যেখানে নিরাপত্তার হুমকির সম্মুখীন হোক না কেন, আমরা তাকে এই বিপদ থেকে মুক্ত করতে দৃঢ় এবং বদ্ধপরিকর থাকব। জঙ্গি সংগঠন আল কায়েদা 30 লাখ মার্কিন ডলার মুক্তিপণ দাবি করেছিল। তবে কোনো মুক্তিপণ ছাড়াই জাতিসংঘের এই কর্মকর্তা সহ 4 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানান এনএসআই পরিচালক। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। কোনো ঘটনা সম্পর্কে নিশ্চিত না হয়ে নিষেধাজ্ঞার পদক্ষেপ নেয় না যুক্তরাষ্ট্র। এস সালাম গ্রুপের দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে প্রশ্নের জবাবে এমন কথা বলেন দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র বিভাগের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশি ব্যবসায়ী মোহাম্মদ সাইফুল আলমের অর্থ পাচার প্রসঙ্গ তুলে ধরেন এক সাংবাদিক। দুর্নীতি ও অর্থ পাচারের সাথে জড়িতদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞার পরিকল্পনা করছে কিনা জানতে চাওয়া হয়। সম্প্রতি মার্কিন পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক দুর্নীতি দমন বিষয়ক সমন্বয়ক রিচার্ড নেফিউ এর ঢাকা সফরে
নিষেধাজ্ঞার ইঙ্গিত ইস্যুও তুলে ধরেন। জবাবে মিলার বলেন, বিশ্বজুড়ে দুর্নীতি দমনে কেবল নিষেধাজ্ঞাই নয়, পাচারকৃত সম্পদ জব্দ ও সংশ্লিষ্ট দেশের সরকারকে তথ্য সরবরাহের মতো ব্যবস্থাও নেয় যুক্তরাষ্ট্র। Publicly was celebrating the events in Niger, and we never preview sanctions. কোনো ঘটনার আগেই সেই বিষয়ে নিষেধাজ্ঞার বিষয়টি আমরা বিবেচনা করি না। নিষেধাজ্ঞা দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের একটি হাতিয়ার হতে পারে, তবে এর বাইরেও অনেক হাতিয়ার রয়েছে। পাচারকৃত সম্পদ জব্দ কিংবা সংশ্লিষ্ট দেশগুলোকে তথ্য সরবরাহ করা, যাতে পাচারের বিষয়ে আইনি পদক্ষেপ নিতে পারে তারা। দুর্নীতিবাজদের মূলোৎপাটনে নিরপেক্ষ ভূমিকা নেওয়ার জন্য উৎসাহিত করব বাংলাদেশকে। এক লটারিতেই জিতলেন $158 কোটি। অবিশ্বাস্য এই কাণ্ড ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটির মেগা মিলিয়ন লটারির ইতিহাসে এটি সর্বোচ্চ পুরস্কার জয় রেকর্ড। কর্তৃপক্ষ জানায়, বাজিমাত করা লটারিটি বিক্রি হয়েছে ফ্লোরিডায়। এর আগে একের পর এক ড্রতেও বিজয়ী খুঁজে না পাওয়ায় বাড়তে বাড়তে $158 কোটিতে দাঁড়ায় পুরস্কারের অঙ্ক। With Mega Jackpots, it's Mega Millions. ভাগ্য বোধ হয় একেই বলে। 1-2 কোটি নয়, এক লটারিতেই জিতেছেন $158 কোটি। পাওয়া গেছে যুক্তরাষ্ট্রের আলোচিত মেগা মিলিয়ন লটারির বহু কাঙ্ক্ষিত বিজয়ী। এই লটারিতে এত অর্থ এর আগে কেউ জেতেনি। Good luck and play on, America. জ্যাকপট বিজয়ী লটারিটি কিনেছেন ফ্লোরিডা থেকে, যদিও তার নাম পরিচয় প্রকাশ করা হয়নি। এর আগে 31 ড্রতে কোনো ভাগ্যবান জ্যাকপট বিজয়ী পাওয়া যায়নি, আর তাতেই বাড়তে বাড়তে পুরস্কারের অঙ্ক করেছে রেকর্ড। সৌভাগ্যবান এই ব্যক্তি চাইলে বার্ষিক পেমেন্ট হিসেবে 29 বছরে পুরো অর্থ নিতে পারবে। একবারে নেয়ার সুযোগও রয়েছে, সেক্ষেত্রে পাবেন $752 মিলিয়ন। যুক্তরাষ্ট্র জুড়েই এই মেগা মিলিয়ন লটারি ঘিরে দেখা যায় ব্যাপক উন্মাদনা। 45টি অঙ্গরাজ্যে পড়ে যায় লটারি কেনার হিড়িক। দোকান, বার, পেট্রোল পাম্পে লটারি কিনতে ভিড় জমান লাখো মানুষ। টিকিট প্রত্যাশীদের চাপ থাকে অনলাইনেও, যদিও গড়ে 30 কোটির মধ্যে জয়ের সম্ভাবনা একজনের। এই লটারি জিততে পারলে আমি আমার দেশে ফিরে যাব। আমার দেশ কিউবা। সেখানে গিয়েই কোনো এক সুন্দরী নারীকে বিয়ে করব, কারণ আমি এখন একা। সবসময় আমরা ব্যস্ত থাকি, তবে এই মেগা মিলিয়ন লটারি বিক্রির সময় আমাদের সেই ব্যস্ততা বেড়ে যায়। টিকিট কেনার সময় গ্রাহককে 5টি লাকি নম্বর ও একটি মেগাবল নম্বর বেছে নিতে হয়। ড্রয়ের প্রথম 5টি নম্বরের সাথে যদি মেগাবল নম্বরটিও মিলে যায়, তাহলেই জ্যাকপট। 2018 সালে সাউথ ক্যারোলিনায় বিক্রি হওয়া একটি টিকিট জিতেছিল $153 কোটি, যা এতদিন ছিল মেগা মিলিয়ন লটারির ইতিহাসে সবচেয়ে বেশি অর্থ জয়ের রেকর্ড। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। অবশেষে আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপের 2টি আসর খেলতে পারছেন বাংলাদেশের শামসুজ্জামান আরাফাত। সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়ার কারণে আগের অবস্থান থেকে সরে এসে তাঁর কর্মস্থল বাংলাদেশ ব্যাংক তাকে খেলার জন্য অনাপত্তিপত্র দিতে বাধ্য হয়েছে। বুধবার দিনভর নানা আলোচনা সমালোচনার পর সন্ধ্যায় ট্রায়াথলনে বাংলাদেশের গৌরব আরাফাতের মুখে ছিল হাসির রেখা। মানুষ বাঁচে তার স্বপ্নের সমান। অধিকাংশ তরুণ যখন ভালো একটি কর্মের সংস্থান পেলে জীবনে আর কিছু চান না, শামসুজ্জামান আরাফাত সেখানে ভিন্ন এক চরিত্র। বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক পদে চাকরি করে ক্রীড়াক্ষেত্রেও রেখেছেন অনন্য স্বাক্ষর। ছুটে চলছেন স্বপ্নপূরণের অসীম যাত্রায়। বিশ্বের সবচেয়ে চ্যালেঞ্জিং ইভেন্ট ট্রায়াথলনে সফল এক মুখ এই আরাফাত। এরই মধ্যে সফলভাবে সম্পন্ন করেছেন আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপের বেশ কয়েকটি আসর। এবারে একমাত্র বাংলাদেশি হিসেবে একসাথে কোয়ালিফাই করেছেন আয়রনম্যানের 2টি বিশ্ব আসর, যা অনুষ্ঠিত হবে ফিনল্যান্ড ও ফ্রান্সে। পাশাপাশি অংশ নেবেন বার্লিন ম্যারাথন ও আয়রনম্যান মালয়েশিয়ায়। কিন্তু আরাফাতের স্বপ্নপূরণের এই যাত্রায় বাধা হয়ে দাঁড়িয়েছিল স্বয়ং তার কর্মস্থল বাংলাদেশ ব্যাংক। সামাজিক মাধ্যমেও এই ক্রীড়াবিদের জন্য ছিল উপচে পড়া আবেগ। কেন তিনি দেশের প্রতিনিধিত্ব করতে পারছেন না, সেই প্রশ্ন ছিল সবার। বুধবার দিনের শুরুতেও আরাফাতের ছিল আফসোস, ছিল লড়াকু মানসিকতা। এটা তো অনেক দিনের স্বপ্ন। এই স্বপ্নটা এভাবে আমি থমকে দিতে চাই না। আসলে আমি চাই যেভাবে হোক, যে কোনো মূল্যে হোক, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে। 2টো বিশ্ব চ্যাম্পিয়নশিপ বাংলাদেশের পতাকা উড়াতে চাই, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চাই। তবে ট্র্যাকে যেমন হাল না ছাড়ার মানসিকতা, এই অনাপত্তিপত্র পেতেও দেখা গেছে আরাফাতের লড়াকু রূপ। হার না মানা মানসিকতায় পার করেছেন অনিশ্চিত সময়। তবে বিশ্বাস ছিল বোধোদয় হবে কর্তৃপক্ষের। আর তাই তো সারাদিনের চেষ্টার ফল ঠিকই পেলেন সন্ধ্যায়, পেলেন কর্মস্থলের ছাড়পত্র।
এর আগে আরাফাতের বিদেশ যাত্রা সরকারি আদেশও জারি করেছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। তবে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তে হতাশ ছিলেন প্রতিমন্ত্রী। তার যেখানে জব করে সেখান থেকে ছুটি না পাওয়া, এটা আসলে খুবই দুঃখজনক। আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নর বা আমাদের অর্থ সচিব মহোদয় আছেন, তাদের সাথে অবশ্যই আমি এই বিষয়ে কথা বলতে পারি। আয়রনম্যানের পাশে দাঁড়িয়েছিলেন তার ক্রীড়াক্ষেত্রের সতীর্থরাও। এ নিয়ে সোচ্চার আওয়াজ তুলেছিল দেশের সবগুলো রানার গ্রুপ। প্রতিবাদ জানাই এবং আমরা মনে করি যে যথাযথ কর্তৃপক্ষ এই বিশ্বের এই মঞ্চে যে যোগ্যতায় আরাফাত অংশগ্রহণ করতে যাচ্ছে সেটা গুরুত্ব অনুধাবন করবে। এই ধরনের সমস্যায় যাতে কোনো স্পোর্টসম্যান কিংবা কোনো স্পোর্টস পার্সনকে পড়তে না হয়, পরবর্তীতে আমাদের বিভিন্ন সরকারি অফিস কিংবা দপ্তরগুলোতে এই ধরনের একটা ফ্যাসিলিটিস কিংবা এই ধরনের একটা সুযোগ সুবিধা আমাদের স্পোর্টস পার্সোনালিটিদের জন্য রাখা হবে। অবশ্যই আমাদের জন্য এবং দেশের জন্য খুবই লজ্জাজনক একটি ব্যাপার। তো আমি আশা করব ওনার কর্মস্থলে যে ধরনের সমস্যা দেখা যাচ্ছে এটার জন্য এই প্রতিবন্ধকতা কেটে যাবে। অথচ একসময় বাংলাদেশ ব্যাংকে খেলোয়াড় কোটায় চাকরি করেছেন অনেক অ্যাথলেট, সেই পথ রুদ্ধ হয়েছে আগেই। এবার আরাফাতের লড়াকু মানসিকতায় উন্মোচিত হলো নতুন দ্বার। মুজরা বিন তারেক, যমুনা স্পোর্টস, ঢাকা। এই ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।